So hello everyone, welcome back to my channel The Biology Campus 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আর আজ কিন্তু আমি এই ভিডিওর মধ্যে একা নেই, আর আজকে কিন্তু আমাদের সাথে ম্যাডাম আরও একবার উপস্থিত হয়েছেন, সেন্ট্রাল ইউনিভার্সিটি পিএইচডি স্কলার অ্যান্ড ইউজিসি জুনিয়র রিসার্চ ফেলো অস্মিতা দাস। থ্যাংক ইউ ম্যাডাম আজকে আমাদের এই ভিডিওর মধ্যে আসার জন্য। তোমাদের ফার্মাসি সম্বন্ধে সমস্ত বেসিক ইনকোয়ারিগুলো থাকে যে এই ফার্মাসি জিনিসটা এক্স্যাক্টলি কী, বা এই ফার্মাসি করার পর তুমি আদতে কোনো চাকরি পাবে কি না, তোমার স্যালারি কিরম হবে, বা যদি কেউ মনে করো যে আমি হায়ার স্টাডিজ করব, রিসার্চ করব, তোমাদের সেখানে তোমরা কিভাবে যাবে এবং তোমরা কোন কোন এন্ট্রান্স এক্সাম দিতে পারবে এই স্টেটের জন্য অথবা সেন্ট্রালের জন্য, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আগের একটি ভিডিওতে ইউজি লেভেল নিয়ে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য কিন্তু দিয়েছি, অর্থাৎ ম্যাডাম সবটা বলে দিয়েছেন। তাই আজকের এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই কিন্তু আগের আমাদের ইউজি লেভেলের ভিডিওটি অবশ্যই একবার দেখে নিও। আমি তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই একবার দেখে নিও এবং তারপরে এই ভিডিওটি দেখো, কারণ এই ভিডিওর মধ্যে আমরা পিজি আর রিসার্চ লাইন নিয়ে কথা বলবো। মনে করো যে কেউ রিসার্চ লাইনে যাবে, বা কেউ মনে করো যে পিএইচডি করবে, বা তোমাদের ফেলোশিপ কী কী থাকবে, তোমাদের পিজির জন্য পার্টিকুলার এন্ট্রান্স এক্সাম কি থাকবে, সেই সবটাই কিন্তু আজকে আমরা আরও একবার ম্যাডামের মুখ থেকে সরাসরি জেনে নেব। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই খুব মন দিয়ে শেষ অবধি দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এরকমই আরও অনেক আপডেট পাওয়ার জন্য। তো আমি শুরু করছি আজকের এই ভিডিও। আচ্ছা, তো এত অবধি ক্লিয়ার যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমরা কি কি করতে পারো এবং তারপরে তোমরা কি কি জব পেতে পারো। কিন্তু যদি কেউ মনে করো যে আমি পিজি করার পরে জব করব, তাহলে এই পিজি করার পরে তোমরা কি কি জব পেতে পারো সেই নিয়ে একটুখানি আলোচনা করে নেবো। ম্যাডাম, এই পিজি করার পরে যে জবগুলো থাকে সেগুলো কি কি হতে পারে? প্রথমে ইন্ডাস্ট্রিতে গেলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর&ডি বা ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এফ&ডি, এটা ইন্ডাস্ট্রির এরিয়া। রেগুলেটরি অ্যাফেয়ার্স, যেটা হচ্ছে রেগুলেটরি অ্যাফেয়ার্স মানে ভারতের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের কি কি রেগুলেশন আছে, ইউরোপিয়ান ইউনিয়ন যে রেগুলেশনগুলো দিয়েছিল সেগুলো ভারত ফলো করছে কিনা, বা জাপান যে গুলো দিয়েছিল রেগুলেশনগুলো দিয়েছিল সেগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট ফলো করছে কিনা ডিউরিং প্রিপারেশন অফ ফার্মাসিউটিক্যালস, এটা হচ্ছে রেগুলেটরি অ্যাফেয়ার্স। এটার জন্য মাস্টার ডিগ্রি কিন্তু মাস্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টে মাস্টার ডিগ্রি কিন্তু মাস্ট। এছাড়া একটা এরিয়া হয় সায়েন্টিফিক রাইটিং বা মেডিকেল রাইটিং, যেটা হচ্ছে জার্নালসের সাথে রিলেট করবে। মানে যখন কেউ মাস্টার ডিগ্রি করবে, যেহেতু ফার্মেসিতে সেকেন্ড ইয়ারটা রিসার্চ ওয়ার্ক হয়, তো রিসার্চ ওয়ার্কের পরে যে কোনো স্টুডেন্ট চাইবে যে তার রিসার্চ ওয়ার্কটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে পাবলিশড হোক, সবাই জানুক সেটা। তো এই যে রাইটিং এরিয়াটা, এটার জন্যও বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা কিন্তু এই জবসগুলো দেয়। তো যাদের রাইটিংটা ভালো, যাদের স্পিকিং অ্যান্ড রাইটিং, ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন এটা যারা ভালো করে জানে, তারা কিন্তু খুব ইজিলি সায়েন্টিফিক রাইটিং বা মেডিকেল রাইটিংয়ে জবস পেতে পারে। এবং এই এরিয়াটা ভীষণভাবে পুনে, ব্যাঙ্গালোর আর মুম্বাইতে ভীষণভাবে আছে এবং এদের স্যালারিও যথেষ্ট ভালো। এরা স্টার্টই করে মোটামুটি 35+ থেকে, অ্যালং উইথ লটস অফ ইনসেন্টিভস। আচ্ছা, তো এটা একটা, যারা মানে পিজি করবে তারা গ্র্যাজুয়েশনের জবগুলো তো থাকছেই, ওগুলোর অ্যাডেড এই এরিয়াগুলোতে কিন্তু তারা খুব ইজিলি জব পেতে পারে এবং এগুলোর জন্য রেগুলার বেসিসে ভ্যাকেন্সিজ বেরোয়। বড় বড় ফার্মাসিউটিক্যালস আছে, তেভা আছে, আমাদের হোমগ্রোনও কিছু ফার্মাসিউটিক্যালস আছে, এখন সান ফার্মা প্রচুর ভ্যাকেন্সিজ ছাড়ে, ম্যাকলয়েডস আছে, অনেক রকম ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ আছে, অ্যালকেম আছে, তারা কিন্তু এই ধরনের ভ্যাকেন্সিগুলো ছাড়ে। তো এই ধরনের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য মাস্টার ডিগ্রিটা কিন্তু তারা প্রেফার করে এবং কিছু কোম্পানি তো ডাইরেক্টলি লিখেই দেয় যে মাস্টার ডিগ্রি কিন্তু রিকোয়ার্ড। তো ডিজায়ারেবল কোয়ালিফিকেশন ডেফিনেটলি মাস্টার ডিগ্রি, কিন্তু কিছু কোম্পানির জন্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশনও মাস্টার ডিগ্রিই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ফার্মাসিতে পিজিটা কমপ্লিট করার পর যদি কেউ মনে করে যে সে রিসার্চ লাইনে যাবে বা পিএইচডি করবে, তাহলে তার জন্য সেখানে কি কি অফার রয়েছে বা তার ফেলোশিপ কি কি রয়েছে সেগুলো যদি বলেন একটুখানি। প্রথমে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা ভাবে যে সিএসআইআর বা ইউজিসি নেট ছাড়া পিএইচডি করা যায় না। এটা কিন্তু একটা ভুল ধারণা। যেহেতু ফার্মেসি একটা টেকনিক্যাল লাইন, তো ফার্মেসিতে যারা পড়ে তারা অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারটা রিসার্চ করে। তো তাদেরকে তারা ওই সময়তে রিসার্চ স্কলার আইডেন্টিটিটা কিন্তু পেয়ে যাচ্ছে।
তো তারা এলিজিবল হয়ে যায় আরও বিভিন্ন ধরনের ফেলোশিপ, যেমন হচ্ছে ICMR সিনিয়র রিসার্চ ফেলো, যেটা 35,000 বেস স্যালারি দেয়, প্লাস সিটি হিসাবে হাউস রেন্ট অ্যালাওয়েন্স দেয়। যেমন কলকাতাতে যে স্টুডেন্টরা কেউ হয়তো যাদবপুর থেকে করছে বা কেউ হয়তো আইজার থেকে করছে, তো তারা কিন্তু 32% HRA পায়, মানে 35,000 প্লাস 35,000-এর যে 32% অ্যামাউন্ট হচ্ছে সেইটাকে মিলিয়ে তাদের অ্যারাউন্ড 40 to 43,000 অবধি স্যালারি কিন্তু যায়। এছাড়া DST ইন্সপায়ার মানে হচ্ছে যারা গোল্ড মেডেলিস্ট ছিল, DST তাদেরকে PhD-তে ফান্ড করে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড সিনিয়র রিসার্চ ফেলোশিপ দেয়। যারা গোল্ড মেডেলিস্ট থাকবে UG-তেও, আন্ডার গ্র্যাজুয়েটেও যারা গোল্ড মেডেলিস্ট থাকবে তারাও কিন্তু এই ফেলোশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারে পোস্ট গ্র্যাজুয়েশনে গিয়ে। তাদের অ্যামাউন্ট হয় 18,000, আর যখন তারা সেইটাই নিয়ে গিয়ে PG-তে আবার গোল্ড মেডেলিস্ট হয়ে আবার PhD-তে অ্যাপ্লাই করছে, তখন সেটা হয়ে যাবে 31,000 প্লাস HRA এর অ্যামাউন্টটা, সেটা 2 বছর চলবে। তারপরে হয়ে যাবে 35,000 প্লাস HRA অ্যামাউন্ট, সেটা চলবে 3 বছর, মানে 5 বছরের ফেলোশিপ। এরপরে পাওয়া যাবে CSIR সিনিয়র রিসার্চ ফেলো। এই সবই ফেলোশিপের অ্যামাউন্টটা কিন্তু সেম। সিনিয়র রিসার্চ ফেলোশিপ হলে 35,000 বেস আর HRA-টা সিটি অ্যাকর্ডিং, আর জুনিয়র রিসার্চ ফেলো হলে 31,000 বেস আর HRA-টা অ্যাকর্ডিংলি পাওয়া যায়। এছাড়া এখন এই বছর নতুন চালু করেছে UGC একটা চালু করেছে সিঙ্গেল গার্ল চাইল্ড ফেলোশিপ। যারা সিঙ্গেল গার্ল চাইল্ড যারা PhD করছে তারা কিন্তু এই ফেলোশিপটার জন্য অ্যাপ্লিকেবল হবে। UGC SJSGC যাদের রিজার্ভেশন আছে, যেমন ST SC বা OBC, তারা NFSC মানে ন্যাশনাল ফেলোশিপ ফর SC, ন্যাশনাল ফেলোশিপ ফর ST বা ন্যাশনাল ফেলোশিপ ফর OBC-তে অ্যাপ্লাই করতে পারবে এবং তারাও 31,000 ক্লেম করতে পারবে। এছাড়া যে CSIR বা ICMR জাতীয় ফেলোশিপগুলো আছে সেটাতেও রিজার্ভড ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যালং উইথ জেনারেল ক্যান্ডিডেট। EWS দের জন্য গত বছর সেপ্টেম্বর থেকে একটা স্কিম চালু করা হয়েছে, বা যারা লো ইনকাম গ্রুপ, সেটা হচ্ছে বেয়ার্স ফেলোশিপ। বেয়ার্স একটা জার্মান বেসড কোম্পানি যারা মিনিস্ট্রির সাথে মানে ইন্ডিয়ান মিনিস্ট্রির সাথে কোলাবোরেশন করেছে এবং অল ওভার ইন্ডিয়া তারা PhD এবং PG স্টুডেন্টদের ফান্ড করছে যারা লো ইনকাম বা EWS গ্রুপের মধ্যে আছে, তাদের ফান্ডিংয়েরও এই একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম নতুন নতুন স্কিম রেগুলারলি কিন্তু নিয়ে আসে, এবং এর পরেও PhD-র পরেও লোকে পোস্ট ডক্টরেট করতে পারে, তার জন্য S রাধাকৃষ্ণন স্কিম আছে, DST-র স্কিম আছে পোস্ট ডক্টরাল ফেলোশিপ। মেয়েদের জন্য উমেন সায়েন্টিস্ট স্কিম A অ্যান্ড উমেন সায়েন্টিস্ট স্কিম B আছে। এছাড়া স্টুডেন্টরা, ফার্মেসি স্টুডেন্টরা কিন্তু যে কোনো প্রফেসরের আন্ডারে যার কাছে প্রজেক্ট আছে, ICMR হোক, DST, UGC, DBT, AICT, যে কোনো ফান্ডিং এজেন্সির প্রজেক্ট আছে, তারা কিন্তু সেখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলোতে অ্যাপ্লাই করে একটা অ্যামাউন্ট ফেলো, একটা মানে ভালো অ্যামাউন্ট ফেলোশিপ নিয়ে তারা কিন্তু PhD করতে পারে, এবং তাতে তাদের কোনো কেমিক্যালের খরচাও নেই, কোনো মেশিনেরও খরচা নেই, কেননা সমস্ত কিছুই কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ফান্ড করছে। আচ্ছা, তাহলে এই PhD এর মধ্যে এক্স্যাক্টলি কি কি হয় বা এর মধ্যে কি কি ফেলোশিপ থাকে সেই সবটাই কিন্তু আমাদেরকে ম্যাডাম এখনই ক্লিয়ার করে দিল। তো আমি এটা আশা করব যে তোমাদের প্রত্যেকেরই কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে যে এই PhD লাইনে তোমরা এক্স্যাক্টলি কি কি করতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে বলার জন্য যে এই PhD লাইনের মধ্যে তারা এক্স্যাক্টলি কী কী করতে পারবে এবং তাদেরকে সঠিক ডিরেকশন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করছি যে এইবার তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার যে এক্স্যাক্টলি কী কী করবে, তোমাদের এন্ট্রান্স এক্সাম কী থাকে, তোমাদের জব স্কোপ কী আছে, তোমাদের সব কিছুই কিন্তু এক্ষুনি ম্যাডাম এখানে ক্লিয়ার করে দিল। এবং আমি আশা করব তোমাদের মনের মধ্যে যে সমস্ত কোয়েশ্চেন থাকে যে এই ফার্মাসিকে নিয়ে সবটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যদি এখনও কোথাও বুঝতে কোনো কিছু সমস্যা হয় বা যদি এক্সট্রা আরও কি তোমার জানতে ইচ্ছা করে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।